তোমাদের টোটাল স্টুডেন্ট যে নাম্বার তার তুলনায় গ্রেড ভালো কম, শর্ট সার্কিট হচ্ছে, ওটা বন্ধ করে দাও। সুইচের সমস্যা হচ্ছে, ওইটা একটু ইয়েগুলো রিপোর্ট করো যে এইটা সুইচের সমস্যা হচ্ছে। হ্যাঁ, নিয়মিত ক্লাস করতে হবে। নিয়মিত ক্লাস না করলে শেষ পর্যন্ত আমি টপিকগুলো পড়িয়েও আমার মজা লাগে না, আর তোমাদেরও পরীক্ষা দিতে কষ্ট হয়ে যায়। এই জন্য গ্রুপে একটু বলা বলি করে, সপ্তাহে তো যে 3 ঘন্টা ক্লাস হওয়ার কথা, সেই হিসাবে যদি আমরা চিন্তা করি তাও তো তোমাদের মোটামুটি আসার কথা। একটু তো সুযোগ দিতে হবে আমাদের, তাই না? গত সেমিস্টার তো আরেক সেমিস্টার আশা করি সবারই ভালো। গত সেমিস্টার স্যার একটা সময় পাওয়া যায় না স্যার, এখানে সবাই গত সেমিস্টার এমনিতে সব কিছু দিয়ে একটু ঝামেলা ছিল, দেখা যাক কি হয়। ঠিক আছে, সো আমাদের যে নতুন কোর্সটা শুরু হচ্ছে, কোর্সটার নাম হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি কোর্সটার কোড হচ্ছে 4269, আর পাশে যে কোডটা দেখতে পাচ্ছ 0713, এই কোডটা হচ্ছে ইউনেস্কো কোড, যেটা হচ্ছে আমাদের দেশের বাইরে যদি কোথাও তুমি যাও সেক্ষেত্রে ওই কোডটা দেখলে ওরা বুঝতে পারবে এটা ইলেকট্রিক্যালের একটা কোড। ওকে, আমাদের এই কোর্সের ক্রেডিট হচ্ছে 3 ক্রেডিট, মানে হচ্ছে প্রতি সপ্তাহে তোমার 3 ঘন্টা করে ক্লাস হওয়ার কথা। যত ক্রেডিট ল্যাবের ক্ষেত্রে 1.5 ক্রেডিট, মানে এটা 3 ঘন্টা ক্লাস হয়। থিওরির ক্ষেত্রে 3 ক্রেডিট, মানে হচ্ছে 3 ঘন্টায় ক্লাস হয়। ওকে, সো এই কোর্স থেকে আর এই কোর্সটা নিব হচ্ছে আমি, আমার নাম তো জানাই আছে কল্যাণ মণ্ডল। আমাদের এই কোর্সের লার্নিং আউটকাম যেগুলো আছে সেটাগুলো একটু আমরা দেখি। এই কোর্স করার পরে আমি কী কী শিখতে পারি, কোর্স লার্নিং আউটকাম। এই রিনিউয়েবল এনার্জি কোর্সটা হচ্ছে ডিজাইন করা হয়েছে এই কারণে যে আমাদের এই প্ল্যানেটে যে রিসোর্সগুলো ছিল, যে নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স ছিল, সেই নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। যেমন তুমি বাংলাদেশের কয়লার কথা যদি চিন্তা করো, বাংলাদেশে কিন্তু এখন কয়লার সংকট আছে। বাংলাদেশে গ্যাসের কথা যদি চিন্তা করো, বাংলাদেশে এখন গ্যাসের মোটামুটি যদি নতুন করে আমাদের কোনো খুব খনন না হয়, আমাদের গ্যাসের কিন্তু সংকট আছে। সো এই সমস্ত জায়গার ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে নন রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল একটা বেসিক পার্থক্য হচ্ছে যে এনার্জিটা বারবার রিসাইকেল করে ইউজ করা যায়, রিপ্লেনিশড বলে, বারবার রিসাইকেল করে ইউজ করা যায়, সেটাকে আমি রিনিউয়েবল বলি। আর যেটা রিসাইকেল করা যায় না, যেমন একটা পেট্রোলিয়ামের বা একটা ডিজেল, তুমি পোড়াই ফেললে শেষ, এটা কিন্তু তুমি আর ফেরত পাবে না। কিন্তু সূর্যের যে এনার্জিটা, তুমি যদি সূর্য আজকে সকালে উঠছে, কালকে সকালেও তো উঠবে, তো না উঠে কোথাও যাবে না। উইন্ডের কথা যদি চিন্তা করো, এখন বলছে একটু পরে আবারও হইতে পারে, যে উইন্ডটা একটু বাতাস দিয়ে আমার এনার্জিটা হারভেস্ট করে যাবে, ওই উইন্ডে ঘুরে এসে আবার হারভেস্ট করে যাবে। আবার যদি লিভিং এলিমেন্টের কথা চিন্তা করো, বায়োম্যাস যেগুলো আছে, আমি যদি উদ্ভিদের কথা বলি, আমি যদি কাউ ডাঙের কথা বলি, এই সমস্ত যে জিনিসগুলো আছে, বা পোলট্রি ফার্মে যেগুলো ডাস্ট তৈরি হয় সেগুলোর কথা যদি চিন্তা করো, সেগুলো পোলট্রি ফার্ম তুমি চালাচ্ছ, প্রতিদিন ডাস্ট পাচ্ছ, সেটা দিয়ে তুমি কিন্তু রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারো। সো রিনিউয়েবল এবং নন রিনিউয়েবলের বেসিক পার্থক্য হচ্ছে যে রিনিউয়েবলটা হচ্ছে বারবার ইউজ করা যায়, এটা সোর্স কখনো ডিপ্লিট হয়ে যায় না, ডিপ্লিট মানে ফুরিয়ে যায় না। আর নন রিনিউয়েবল হচ্ছে সোর্সটা ডিপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, কয়লা হতে পারে, কোল হতে পারে, গ্যাস হতে পারে, এই টাইপের ভিতরে। ওকে, সো এই কোর্স থেকে আমি শিখবো যে নন রিনিউয়েবল যে সোর্সগুলো শেষ হয়ে যায় না, সেই সোর্স থেকে কিভাবে আমরা এনার্জি হারভেস্ট করতে পারি আমাদের ভবিষ্যৎ পৃথিবীটাকে আরও সুন্দর রাখার জন্য। কারণ আমাদের যে পৃথিবীটা এখন কিন্তু এনার্জি নির্ভর, মানে উইদাউট এনি ইলেকট্রিক্যাল এনার্জি ইউ কান্ট ইমাজিন অ্যাবাউট দিস রিসেন্ট ইউনিভার্স বা দিস রিসেন্ট ওয়ার্ল্ড। তুমি এই ওয়ার্ল্ডকে তুমি চিন্তা করতে পারবে না। এনার্জি না থাকলে আমরা আবার 1960-এর দশকে ফিরে যাবো, বা আমরা সেই 0 খ্রিস্টাব্দে ফিরে যাবো। কারণ আমাদের যত ধরনের টেকনোলজি আছে, সব টেকনোলজিটাই হচ্ছে এই এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জির উপর ডিপেন্ডেন্ট। তো যাতে এই এনার্জির সংকট আমাদের দেখা না দেয়, কারণ একটা জিনিস শেষ হওয়ার আগে যদি আমি রিসার্চ না করি, তাহলে কিন্তু আরেকটা জিনিস তৈরি হবে। কারণ যেটা আমার নন রিনিউয়েবল সেক্টরটা এখন আস্তে আস্তে পুরাচ্ছে, আমার এখনই অ্যালার্ম দিচ্ছে, এই অ্যালার্ম পেয়ে আমি এখন নন রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে সেইগুলোর এনার্জি কীভাবে হারভেস্ট করা যায় সেই চিন্তা করতেছি। ওকে, সো আমার এই কোর্সের টোটাল যে জিনিসটা থাকবে তা হচ্ছে রিনিউয়েবল এনার্জি থেকে কীভাবে আমরা এনার্জি হারভেস্ট করতে পারি, তার টেকনোলজিগুলো তোমাদের একটু ইন ব্রিফ একটু মাথার ভিতরে ঢুকাই দেওয়া, যে এইভাবে কীভাবে আমি এনার্জিকে হারভেস্ট করতে পারি। একদম সিলি বিষয়। এমন হতে পারে যে মনে করো তুমি একটা কাঠের টুকরা কেটেছো,
তুমি একটা কাঠের কথা চিন্তা করো, কাঠ সংগ্রহ করছো, এটা কিন্তু রিনিউয়েবল এনার্জি সোর্স। কারণ যে কাঠটা তুমি সংগ্রহ করছো ওখানে একটা গাছ লাগিয়ে দাও, 100টা গাছ লাগিয়েছো হয়তো, প্রথম একদিনে একটা কাটলে 100 দিন পরে কি হয়তো আরেকটা গাছ এমন হয়ে গেছে সেটা কাটার মতো উপযুক্ত হয়ে গেছে, হতেই পারে, তাই না? এই জন্য এগুলোকে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এই রিনিউয়েবল এনার্জি কোর্সে আমি কি কি কোর্স লার্ন করব বা কি কি আমার আউটকাম থাকবে এটা বলা আছে CLOs বলে এগুলোকে, কোর্স লার্নিং আউটকাম। এখানে বলা হচ্ছে এক্সপ্লেইন অ্যান্ড নো টেকনোলজিস অফ ডিফারেন্ট রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস অ্যান্ড টেকনোলজিস। মানে একই কথা বললাম, কিভাবে রিনিউয়েবল এনার্জি ডিফারেন্ট টেকনোলজি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি, সেই একটা লার্নিং আউটকাম এখানে বলা হচ্ছে। অ্যাচিভ নলেজ অন ইলেকট্রিসিটি জেনারেশন বাই ইউজিং রিনিউয়েবল রিসোর্সেস, মানে রিনিউয়েবল রিসোর্স সম্পর্কে তো জানবো, এর পরে জানবো কিভাবে সেই রিসোর্স থেকে এনার্জিটাকে হারভেস্ট করা যায়, ইলেকট্রিক্যাল এনার্জি হারভেস্ট করা যায় সেই সম্পর্কে। সো ডিজাইন অ্যাসপেক্টস অফ সুইটেবল এনার্জি টেকনোলজিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, কিভাবে সেই সিস্টেমটাকে ডিজাইন করতে পারি সেই সম্পর্কে পড়ানো। ওকে, ডেমনস্ট্রেটেড ডিস্ট্রিবিউটেড জেনারেশন অ্যান্ড মাইক্রোগ্রিড কনসেপ্ট, হ্যাঁ, কিভাবে মাইক্রোগ্রিড এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের কনসেপ্ট এখানে বোঝানো হবে। যেমন আমি ডিসি সিস্টেম যদি ফটোভোল্টিক সিস্টেম বলি, এটা একটা ডেমনস্ট্রেশন তোমাকে দেখা হবে। এটা মাইক্রোগ্রিড দিয়ে কিভাবে একটা লোকালয়ে সাপ্লাই দেওয়া যায় সেটাও দেওয়া যেতে পারে, আবার একটা গ্রিডের সাথে কিভাবে কানেক্ট করা যায় সেটাও দেখানো যেতে পারে। ওকে, ওয়ান গ্রিড সিস্টেমও আমাদের এখন আছে। ওকে, এরপরে বলছে কোপ আপ উইথ মডেলস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইন্টিগ্রেশন গ্রিড ইলেকট্রিসিটি টু মেক ইলেকট্রিসিটি গ্রিড। এই যে কথাটা একটু আগে বললাম, যে কিভাবে আমি ওই একটা আইসোলেটেড সিস্টেমকে, একটা রিনিউয়েবল সিস্টেমকে কিভাবে গ্রিডের সঙ্গে টাই করতে পারি বা কানেক্ট করতে পারি। কারণ এখন কিন্তু তুমি জানো, তোমার বাসা বাড়িতে একটা ফটোভোল্টিক সিস্টেম যদি তুমি দাঁড় করিয়ে ফেলতে পারো, সেই ফটোভোল্টিক সিস্টেমের যদি আউটপুট ভোল্টেজ, আউটপুট ফ্রিকোয়েন্সি মোটামুটি স্টেবল থাকে, তাহলে কিন্তু বিভিন্ন কোম্পানির কাছে তুমি ইলেকট্রিসিটি সেল করতে পারো। এটা গ্রিড টাইপ সিস্টেম বলা হয়। সো আমি নর্মালি মাইক্রোগ্রিড সিস্টেমের কথাও বলবো, যে কিভাবে আমি গ্রিডের সাথে কানেক্ট না করে একটা মাইক্রোগ্রিড সিস্টেম কিভাবে দাঁড় করাইতে পারি রিনিউয়েবল এনার্জি দিয়ে, এবং একই সঙ্গে গ্রিড টাইপ সিস্টেমও আমি কিভাবে দাঁড় করাতে পারি। এইগুলো হচ্ছে ওভারঅল আমার এই কোর্সের লার্নিং আউটকামস। এই কোর্সটা করলে এই জিনিসগুলো তোমার সম্পর্কে জানা যাবে বা এই কোর্স সম্পর্কে জানা যাবে। ওকে, আমি এখানে বেসিক্যালি খুব বেশি ফোকাস করবো হচ্ছে সোলার ফটোভোল্টিক সিস্টেম অ্যান্ড ইটস ডিজাইন, কিভাবে একটা ফটোভোল্টিক সিস্টেমকে মানে ডিজাইন করা যায় সেই সম্পর্কে দিব, এবং ফটোভোল্টিক সিস্টেমে যা যা আছে ডিটেইলসে পড়াবো। ফটোভোল্টিক সিস্টেমের দুই ধরনের পার্ট হতে পারে, একটা বলা হচ্ছে অ্যাক্টিভ এবং একটা বলা হয় প্যাসিভ। একটা হতে পারে যে যে সোলার এনার্জিটাকে এটাকে ডিরেক্টলি ইউজ করা যায়, আর একটা হতে পারে যে এটা ডিরেক্টলি ইউজ না করে আমি পানি গরম করতে পারি। ডিরেক্টলি ইউজ না করে পানিকে গরম করলাম, গরম করার পরে সেখান থেকে আমি গ্যাস বানালাম, গ্যাস থেকে আমি বাতাসের একটা ফ্লো পাইলাম, সেখান থেকে এনার্জি জেনারেট করা যেতে পারে। আবার ডিরেক্টলি যে আমার একটু হিট করা দরকার রুমটাকে, সো সূর্যের আলোটাকে আমি ঢুকতে দিই, সো রুম হিট হয়ে যাবে। আমার ঠান্ডা করা দরকার, কোনোভাবে মেকানিজম, ঠান্ডার মেকানিজম এখানে আছে, এগুলো ডিরেক্টলি। ওকে, সো একটু পরে দেখাবো যে সোলার দিয়ে আমি রাইস কুকার বানাইতে পারি বা কুকার বানাইতে পারি সোলার দিয়ে ডিরেক্টলি। সান থেকেই আমি বসাই রাখবো, সেখানে বার্ন হবে, বার্ন হয়ে আমার যে প্রোডাক্ট থাকবে সেটা যা চাচ্ছে সেটাই হবে। সো সোলার কুকার আছে, সোলার ডিস্টিলেশন আছে। আমি চাইলে যে আমার কোস্টাল এরিয়াগুলোতে এখন কিন্তু স্যালাইনের পরিমাণ অনেক বেশি, লবণাক্ততার পরিমাণ অনেক বেশি, সো এখন আমার পিওর ওয়াটারের খুব সংকট দেখা দিচ্ছে, বিশেষ করে খুলনা ওই রিজনে। সো সেখানে সোলার ডিস্টিলেশন প্রজেক্ট একটা ভালো প্রজেক্ট। আমি সূর্যের আলোতে পানি রেখে দেবো, সেখান থেকে একদম পিওর 99.99 পিওর ওয়াটার পাবো, যেখানে সল্টের পরিমাণ থাকবে না বললেই চলে, বুঝতে পারলাম। সো এই কোর্সের মধ্যে এই ছোটোখাটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এটা গেল কোর্স লার্নিং আউটকাম, এবং উইক ওয়াইজ লেকচার প্ল্যান আমার দেয়া আছে যে আমি কোন উইকে কি পড়াবো। ওকে, সো এরকম করে আমি 12-13টা উইকে ভাগ করেছি। তুমি একটু দেখে নিও যে কোন উইকে কি ভাগ করেছি, এটা আজকে আমি গিয়ে তোমাদের পোর্টালে দিয়ে দিব, তুমি একটু দেখে নিতে পারো। তুমি যদি কোনো ক্লাস মিস করো, কোন উইকে ক্লাস মিস করেছো, আজকে উইক 1, এই উইক থেকে 15টা উইক বা 14টা উইক তুমি পাবে। যদি তুমি 7 নম্বর উইক মিস করো, সেখানে কি টপিক পড়ানো হয়েছিল তুমি ওখানে দেখলে বুঝতে পারবে 7 নম্বর ক্লাসে এটা পড়ানো হয়েছে। ওকে, সো প্রথম উইকে যেটা থাকবে বেসিক কনসেপ্টস অফ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি সোর্সেস,
মানে রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি সোর্স সম্পর্কে বেসিক আইডিয়াটা তোমার দেওয়া হবে এবং ডিসক্রাইব বেসিক ডিফারেন্স বিটুইন রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি, why we should move to renewable energy এটাও বলা হবে। বেসিক এক্সাম্পলস অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস, কি ধরনের সোর্স আছে, যেমন হতে পারে সোলার, উইন্ড, হাইড্রো মানে পানি বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে, বায়োমাস এন্ড জিওথার্মাল মানে হচ্ছে পৃথিবীর পরে যে হিটটা আছে পৃথিবীর হিটের কথা বলা হচ্ছে। সো প্রথম ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। সো আজকের ক্লাসটা এই কয়টা কনসেপ্টের উপর বেস করে আমরা আলোচনা করব, ওকে না? সো আমরা নিচের দিকে না গিয়ে আমরা মূল ক্লাসে যাই, আর ফাইনালি গিয়ে তোমাদের যে এক্সামিনেশনটা হবে তার ওই একই ধরনের ধরন আছে। সিটিতে 10 মার্কস থাকবে, অ্যাটেন্ডেন্সে 10 মার্ক, অ্যাসাইনমেন্টে 10 মার্ক, মিডে 30, ফাইনালে 40। সো ওভারঅল 100 মার্কসের উপর ভিত্তি করে। সো ক্লাস শুরুতে সবাইকেই বলে দিও, এই প্রতিটা পার্টে কোনোটা যদি তোমার টাস্ক না থাকে সেটার মার্কস তুমি পাবে না। টাস্ক থাকলে সেই টাস্কের উপর ভিত্তি করে তোমাকে মার্কিং করা হবে, ওকে? কোনো স্পেশাল সিটি নেওয়া হবে না। যদি তোমার একটা সিটি নিয়েছে সেই সিটি আমি নিয়ে নেবো না, সেটা আগেও দেখেছি কোনোদিন নেওয়া হয়নি, ধরনের কিছু নেওয়া হবে না। আর ক্লাস টেস্ট আমি চেষ্টা করবো এবার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো যদি 2-3টা ক্লাস হওয়ার পরে আমি একটা সিটি নেওয়ার চেষ্টা করবো, ঠিক? সো 2-3টা আজকের ক্লাস, পরবর্তী একটা ক্লাস নিয়ে একটা সিটি নিয়ে নেবো। 2-3টা নিলে সুবিধা কি, তুমি হয়তো 2টাতে বা একটাতে খারাপ করছো, 2টাতে ভালো করছো। সো আমার তখন তোমার ভালো করার জন্য একটা অপশন থাকে যে 3টার ভিতর 2টা নেই বা 2টার ভিতরে একটা নেই, এমন একটা অপশন তৈরি হয়। মানে তোমরা আমাকে অপশন দিও, অপশন না দিলে কিন্তু আমি তখন কিছু করতে পারি না। আমার খাতা যেটা থাকবে সেটাই, খাতার বাইরে আমার কোনো কিছু করার ক্ষমতা নেই, ঠিক আছে? এখন আসি আমাদের রিনিউয়েবল এনার্জির যে প্রথম লেকচারটা, সেই লেকচারটা আমরা শুরু করি। এবং আজকের দিন থেকেই মনে মনে সেট করে নাও, তুমি এই কোর্সটাতে যে করেই হোক তুমি একটা ভালো গ্রেড বা ভালো একটা নলেজ ক্যারি করতে চাচ্ছ, নলেজ গ্যাদার করতে চাচ্ছ, কারণ এইটা আলটিমেটলি তোমার একদিন দরকারই হবে, তোমার নিজের জন্য দরকার হবে। তোমার নিজের বাসা বাড়ির জন্য যদি একটা সিস্টেম দাঁড় করাইতে যাও তাহলেই নলেজটার জন্য দরকার হবে। আমি বলছি আমার বাসা বাড়িতে একটা সোলার সিস্টেম আছে, কিন্তু ওই সিস্টেমটা যখন দাঁড় করিয়েছে হয়তো হিসাব করে দাঁড় করায়, তোমার যতটুকু ডিমান্ড আছে সেই ডিমান্ডের থেকে যদি বেশি নিয়ে ফেলো তাহলে তোমার টাকার পরিমাণ বেশি লাগবে। আবার তুমি যদি ডিমান্ডের তুলনায় কম যে পাওয়ার জেনারেট করো তাহলে তোমার সিস্টেম চলবে না। সো এটা স্পেসিফিকেশন আছে, সো ওই স্পেসিফিকেশনগুলো আমাদের জানতে হবে, আমাদের পড়তে হবে, আমাদের পাঠতে হবে, না পারলে সারা নেই। অ্যাটলিস্ট যেন সোলার সিস্টেম বা সোলার ফটোভোল্টিক সিস্টেম কীভাবে ডিজাইন করা যায় এতটুকু কনসেপ্ট যেন তোমার মাথার ভিতরে থাকে, অন্যকে যেন বোঝাইতে পারো। কোনো একটা কোম্পানিতে হয়তো কেউ জব করে যে সোলার ফটোভোল্টিক সিস্টেম ইনস্টলেশন করে সে, সো তার কাছে অনেকেই আসতে পারে যে আমি কিভাবে আমার বাসা বাড়ির এই লোডের পরিমাণেই আমি কতটুকু সিস্টেম দাঁড় করাবো, সেখানে কিন্তু তোমার উত্তর দিতে হতে পারে। অথবা তুমি একটা কোম্পানিতে যাচ্ছ যেখানে এই ধরনের কাজকর্ম করা হয়, তখন তোমার ভাইভাতে এই জিনিসগুলো জিজ্ঞেস করা হবে, ওকে? সো শুরু করি আমরা। সো আমি শুরু করবো আজকে ইন্ট্রোডাকশন দিয়ে, রিনিউয়েবল এনার্জির ইন্ট্রোডাকশন কি আছে সেগুলো দিয়ে শুরু করব। প্রথমেই আমি একটু বাংলাদেশের ওভারঅল এনার্জি জেনারেশন সিস্টেম নিয়ে একটু কথা বলবো, কারণ এই ওভারঅল এনার্জি জেনারেশন সিস্টেম সম্পর্কে তোমার একটা বেসিক ধারণা থাকা দরকার। সো আমি একটা পাই চার্ট এঁকেছি, এই পাই চার্টে আমি দেখানোর চেষ্টা করেছি কোথায় কোন ফুয়েল ইউজ হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছ আমাদের যে টোটাল এনার্জি 55% প্রায়, একটু বেশি আছে, 55% এনার্জি শুধু গ্যাস থেকে আসে। যে ইলেকট্রিসিটি জেনারেট করি তার 55% হচ্ছে শুধু গ্যাস দিয়ে জেনারেট করি। গ্যাস যদি না থাকে এই 55% এনার্জি আমি জেনারেট করতে পারবো না। বুঝতে পারতেছো আমাদের গ্যাস কি জিনিস, আমাদের গ্যাস আসে বিধায়ী আমাদের কিন্তু এটা চলছে, না হলে চলতো না। সো আমাদের নতুন নতুন কূপ এই জন্য এখন অনুসন্ধান করতেছে, ভোলায় বিভিন্ন জায়গায়, বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় আমাদের কূপের সন্ধানে আসি এখন আমরা। কারণ মাঝে মাঝে দেখা যায় ঢাকা শহরে গ্যাসের প্রেশার কমে গেছে। কেন কমে গেছে? কারণ এদেরকে আমার সাপ্লাই কমানো যাবে না, এদের সাপ্লাই কমাইলে আমার ডিজাস্টার চলে আসবে, লোডশেডিংয়ের পরিমাণ বাড়বে। সো লোডশেড যাতে না হয়, এনার্জি জেনারেশন এনার্জি যত সময় থাকবে ইন্ডাস্ট্রিগুলো তত প্রোডাকশন করতে পারবে। সো এদেরকে হ্যাম্পার করা যাবে না, তখন তোমার বাসা বাড়ির গ্যাসের পরিমাণ কমাই দেবে, বুঝতে পারো?
এরপর আছে ফার্নেস অয়েল, এটাকে বলে হেভি অয়েলও বলে অনেকে। এই বাইরে থেকে এই অয়েলগুলো আনা হয়, অথবা গ্যাসের যখন আমি গ্যাস প্রোডাকশন করি তখন এই ধরনের অয়েলের প্রোডাকশনও কিছুটা হয়, প্রতিদিন কিছু হলেও এই ধরনের প্রোডাকশন এখানে আসে। সো ফার্নেস অয়েলের অনেক ধরনের ক্যাটাগরি আছে। এটা নন রিফাইন্ড অয়েল, কোনো রিফাইন করা থাকে না। সেই রিফাইন্ড অয়েলের একটা পার্ট যদি আমি রিফাইন করি, সেটা 26.71% যে ফার্নেস অয়েল আছে, এটা বাইরে থেকে নর্মালি আমরা ইম্পোর্ট করি। এই ফার্নেস অয়েল দিয়ে আমাদের কিছু পাওয়ার প্ল্যান্ট চলছে। তাহলে এখানে গেল বড় হচ্ছে গ্যাস, তারপর হচ্ছে ফার্নেস অয়েল। তারপরে পার্টটা হচ্ছে কুইক রেন্টালের জন্য 1.73%, এটা ডিজেল। সো আমাদের যেখানে কুইক স্টার্ট আপের প্রয়োজন হয়, ডিজেল জেনারেটর যেখানে আছে সেখানে ডিজেল ব্যবহার করা হচ্ছে। মানে আমি ডিজেল পাওয়ার প্ল্যান্টে গিয়েছি, ইউজ নাও, এয়ার প্লাগ ছাড়া ঢুকাই যায়, কিন্তু এগুলোর কস্ট একটু বেশি, কিন্তু সুবিধা আবার আছে। খুব দ্রুত আমি চাইলে এখনই দরকার, ইনস্ট্যান্ট দরকার, কুইক স্টার্ট আপ করা যায়। কিন্তু চাইলে একটা গ্যাস পাওয়ার প্ল্যান্টকে হুটহাট স্টার্ট করা যায় না, একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টকে হুটহাট স্টার্ট করা যায় না। একটা নির্দিষ্ট টাইমের লিমিটেশন আছে, যে বয়লারের প্রেশার এতটুকু না হলে ইউ কান্ট স্টার্ট দ্যাট সিস্টেম। ওকে, এরপরে আসে হচ্ছে পাওয়ার ইম্পোর্ট। আমরা পাওয়ার কোথা থেকে ইম্পোর্ট করি? আমরা নেপাল থেকে পাওয়ার ইম্পোর্ট করি। হাইড্রো পাওয়ার একটা আছে নেপাল থেকে, যদিও নেপাল থেকে পাওয়ার ইম্পোর্ট করি কিন্তু সেটা ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে ইম্পোর্ট করি। আর ইন্ডিয়া থেকে একটা ইম্পোর্ট করি, হ্যাঁ, আগরতলা থেকে ইম্পোর্ট করি। সো সেটা হচ্ছে 9% মতো, কম না, অনেক, 9% অনেক কিন্তু। ওকে, আরেকটা হচ্ছে কোল। আমাদের যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, শুনেছো তো? সো হিউজ পরিমাণে কোল লাগে। কোথা থেকে আসে? অস্ট্রেলিয়া থেকে আসে। বড় প্রক্রিয়ায় আমাদের যেখানে কোল মাইনিং হয় সেখানেও কোল পাওয়ার প্ল্যান্ট আছে, কিন্তু সেটা মাতার বাড়ির মতো এত বড় না। ওকে, সো এই কোল থেকে আমি পাই 6.24%। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ 1.25%, এইটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়। ওকে, এটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়। এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে আসবে। এই রিনিউয়েবলের ভিতরে কিন্তু হাইড্রোটা ম্যাক্সিমাম আছে। হাইড্রো বাংলাদেশের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, যেটা 66 মেগাওয়াটের ছিল, যেটা পাকিস্তান আমলে তৈরি হয়েছে। কাপ্তাই হ্রদ যেটা তৈরি হয়েছে তার জন্য, কাপ্তাই ড্যাম। ওকে, সো এটা আছে 1.25% পর্যন্ত। সো বাংলাদেশ গভর্নমেন্টের একটা ইস্যু ছিল যে আমরা আমাদের টোটাল এনার্জি 10% এনার্জি যেন রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে আনতে পারি, সেই ধরনের রিনিউয়েবল সিস্টেমকে আমাদের দাঁড় করাইতে হবে। আমরা তার কত পার্সেন্টে পৌঁছাইছি? 1.25%। বুঝতে পারছো আমরা এখনো কত দূর যেতে হবে? তার মানে ভবিষ্যতে রিনিউয়েবল এনার্জির মার্কেটটা আরও অনেক ফ্লারিশ করবে, আরও অনেক ভালো মানে এমপ্লয়মেন্টের জন্য সুযোগ সুবিধা বয়ে আনবে। এই ইন্ডাস্ট্রি একদিন ভালো হবে ফর শিওর, রিনিউয়েবল এনার্জি সিস্টেমগুলো। এখন এইটার উপর বেস করে আমি গতকালকে একটা ডেটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে 31/10/2024 বাংলাদেশে এই মুহূর্তে ডিমান্ড কতটুকু চলছে। এখানে বলা হচ্ছে গত আজকে মানে 31 তারিখে দিনের সর্বোচ্চ ডিমান্ড ছিল দিনের বেলা 12,400 মেগাওয়াট, 12,400 মেগাওয়াট। সন্ধ্যায় কত ছিল? 14,000 মেগাওয়াট পর্যন্ত। ওকে, আর গতকালের প্রকৃত উৎপাদন ছিল এখানে দেখো 11,700 মেগাওয়াট, আর সন্ধ্যায় প্রকৃত উৎপাদন ছিল 12,900 মেগাওয়াট। তাহলে যে এই যে ডেফিসিয়েট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ইম্পোর্ট করা হচ্ছে না, অথবা লোডশেড করে দেওয়া হচ্ছে। বুঝতে পারলাম? আমাদের কিন্তু বলা হচ্ছিল যে এনার্জির জেনারেশন ক্যাপাসিটি এটা 25,000 বা 26,000 মেগাওয়াটের মতো, কিন্তু আমাদের কিন্তু প্রকৃত জেনারেশন এখন পর্যন্ত বাংলাদেশে 12-14,000 15,000 বেশি যায় না। কিন্তু সিস্টেম কিন্তু আমার আছে, সিস্টেম থাকলেও সিস্টেম চালাইতে পারবো না, কারণ আমার তো ডিমান্ড ওই পরিমাণ নেই। ডিমান্ড থাকলে আমি চালাবো। এই জন্য বলা হয় ক্যাপাসিটি চার্জ আমাদের দিতে হচ্ছে। যে পাওয়ার প্ল্যান্টগুলো বসে আছে তার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, কারণ সে সিস্টেম ডেভেলপ করছে, তোমার সাথে কোন টাকা দিয়ে সিস্টেম ডেভেলপ করছে। তুমি যদি বলে এখন যে তোমার কাছ থেকে পাওয়ার কিনবো না, তাহলে কি আমি ঘটি বাড়িতে নিয়ে পলাবো? আমার সিস্টেমটা কি বাদ দিয়ে চলে যাবো? এই জন্য সরকার ক্যাপাসিটি চার্জ দিয়ে দেয়, মিনিমাম একটা চার্জ দেয়। এই চার্জটা হিউজ অ্যামাউন্টের, এবং বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ইস্যু এখানে আসছে যে ক্যাপাসিটি চার্জ এত কেন দিচ্ছি আমরা। আমাদের সিস্টেম যখন এর থেকে বেশি দরকার হচ্ছে না, শীত আসলে আরও কমে যাবে ডিমান্ড। এটা মোটামুটিভাবে 11-র নিচেই নেমে যাবে, 10,000 মেগাওয়াট সামথিং। এটা প্রকৃত 10-12,000 তো 11,000, মানে 1,400
1400-1500 মেগাওয়াট মতো কমে যায়। শীতের সময় তো আর এত বেশি এসির প্রয়োজন হয় না, এত বেশি ফ্যানের প্রয়োজন হয়, শুধু ইন্ডাস্ট্রিগুলো চলবে। তাহলে বুঝতে পারতেছো আমরা কোথায় আছি, কোন সাবজেক্ট নিয়ে আমরা পড়তেছি, বুঝতে পারছো? ওই সাবজেক্টটা যতটুকু উন্নতি করা যায় সেটা আমরা চেষ্টা করব। আসো, আচ্ছা, এটা হচ্ছে আমি একটু পুরনো ডেটা দেখিয়েছিলাম যে আমার ডিমান্ড এবং লোডশেডের ভিতরে একটা ইস্যু ছিল, যে আমার যে পরিমাণ ডিমান্ড থাকে তার তুলনায় দেখলো কিছু কিছু ক্ষেত্রে আমার লোডশেড দিতে হয়। 2023 সালে লোডশেডের পরিমাণ খুবই কম ছিল, তার ডেটাটা আমি নিয়েছিলাম 2023 সালের দিকে। এখানে লোডশেডটা খুব কম আছে, কিছু কিছু জায়গায় কিছুটা আছে। ওকে, সো এই ডেটাগুলো তোমাদের দরকার হবে, তোমাদের পাওয়ার সিস্টেম অন বা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং যখন করবা এই সমস্ত ডেটা নিয়ে তোমরা অ্যানালাইসিস করবা। করছো পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং? করছো, করে ফেলছো? আমরা এখানে করি না, আচ্ছা, ডিপ্লোমা ওইগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করা হবে, এগুলো নিয়ে আলোচনা। আমি জাস্ট তোমার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি যে বাংলাদেশের পাওয়ার সিস্টেমের এখন কি অবস্থা এবং আমরা যে সাবজেক্টটা করবো সেই সাবজেক্টটার কি অবস্থা। ওকে, এখন আসি আমার স্পেসিফিক সাবজেক্টে, রিনিউয়েবল এনার্জি। সো রিনিউয়েবল এনার্জি আমি আগেই বলেছি রিনিউয়েবল এনার্জি কি, তার একটা উদাহরণে বলছিলাম যে যে সমস্ত এনার্জি সোর্স থেকে এনার্জি হারভেস্ট করলে সেই এনার্জি সোর্সটা কখনো শেষ হয়ে যায় না, ডিপ্লিট হয়ে যায় না, বা রিপ্লেনিশড করা যায়, মানে রিকভার করা যায়। আজকে ব্যবহার করলে সেটা আবার কালকেই ব্যবহার করা যায়। কলা গাছের মতো অনেকটা কেটে ফেলা দাও মাথা থেকে, আরেকটা গজায় যাবে, মানে শেষ হয়ে যাবে, তুমি যতবারই কাটবে ততবারই হবে। হ্যাঁ, সো সেই ধরনের সোর্স থেকে যে এনার্জিটা আমি হারভেস্ট করি সেই এনার্জিটাকে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এনার্জি প্রডিউসড ফ্রম সোর্সেস লাইক সান, ওয়াটার টাইডাল, ওয়েভ, জিওথার্মাল and biomass that are naturally replenished and do not run out, যেটাকে ন্যাচারালি রিসাইকেল করা যায়। এই শব্দটা রিপ্লেনিশড শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্সের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির জন্য রিপ্লেনিশড। শব্দের অর্থ হচ্ছে আমি রিসাইকেল করতে পারি। ওকে, শেষ হয়ে যায় না, যেটা রান আউট, ডু নট রান আউট, এই শব্দটা গুরুত্বপূর্ণ, শেষ হয়ে যাবে না, ন্যাচারালি রিসাইকেল হবে এবং শেষ হয়ে যাবে না। সেই ধরনের সোর্স থেকে যে এনার্জি হারভেস্ট করি সেটাকে বলি হচ্ছে আমি রিনিউয়েবল এনার্জি। ক্লিয়ার? এখানে কয়েকটা জাস্ট আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে কি কি এনার্জি হারভেস্ট করি। উইন্ড থেকে আমি উইন্ড টারবাইন ব্যবহার করি, এখানে হচ্ছে পানি দেখতে পাচ্ছ, সো হাইড্রো এনার্জি প্রোডাকশন করতে পারি এখান থেকে। এখানে হচ্ছে ফটোভোল্টিক সিস্টেম, আমি সোলার সেল থেকে ডিরেক্টলি পাওয়ার জেনারেট করতে পারি। এটাকে বলা হচ্ছে জিওথার্মাল এনার্জি, অর্থাৎ পৃথিবীর ভূগর্ভে, পৃথিবীর ইনসাইডে যে হিউজ লাভা আছে, সেই লাভার তো একটা এনার্জি আছে, সেখান থেকে যদি হিট প্রোডাকশন করতে পারি সেই হিট দিয়ে কিন্তু আমি টারবাইন বানাতে পারি, সেটা বলা আছে। সো এই সমস্ত কিছু হচ্ছে আমার এই রিনিউয়েবল এনার্জির সংজ্ঞার ভিতরে থাকবে। ওকে, রিনিউয়েবল এনার্জি সোর্সের ভিতরে কি বলছিলাম, হাইড্রো মানে পানি হচ্ছে একটা রিনিউয়েবল এনার্জির সোর্স, কারণ পানি কোনোদিনও শেষ হয়ে যাবে না। পৃথিবীর পুরা ভাগে কত শতাংশ পানি আছে? 70% পানি আছে। তো 70% পানি আছে, পানি কখনো শেষ হয়ে যাবে, তুমি চাইলে হিউজ পরিমাণে পানি ইউজ করতে পারবে। ওকে, সো এখান থেকে যদি আমি ইউজ করি সেটা রিনিউয়েবল এনার্জি সোর্সের ভিতরে যাবে। বাংলাদেশে একটা রিনিউয়েবল এনার্জি সোর্স এই হাইড্রোর আছে, সেটা হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, যেটা 66 মেগাওয়াটে, যদিও এখন 66 মেগাওয়াট জেনারেট করে না, একটু কম জেনারেট করে। এটা ব্রিটিশ পাকিস্তান আমলে তৈরি হয়েছে 1962 দিকে হয়তো। এই জন্য কিন্তু আমার এই যে পাহাড়ে যে অশান্তি, তার একটা কারণ কিন্তু এই কাপ্তাই হ্রদ। হিউজ পরিমাণে আদিবাসী কাপ্তাই হ্রদের ভিতরে যাদের বাড়ি ছিল, কাপ্তাই হ্রদের ভিতরে বাড়ি ঘোরা হারিয়ে গেছে, ওরা এখনো ঘুরতেছে। কিন্তু এর থেকে আমরা কি চাচ্ছিলাম, যেন ওই এলাকাটা ডেভেলপ হয়, বা ওই এনার্জি জেনারেট করে যাতে বাংলাদেশকে একটু ডেভেলপ করতে পারে। বড় গোষ্ঠীর স্বার্থে কখনো কখনো ছোট গোষ্ঠীর স্বার্থটাকে একটু কম করে দেখা হয়। ওদের যে উপকার হয়নি কোনো কোনো ক্ষেত্রে তা না, ওদের এলাকায় কিন্তু ইলেকট্রিসিটি সবসময় পাওয়া যাচ্ছে, সমস্যা নেই। না হলে ঢাকা থেকে বা অন্য অন্য জায়গাতে গ্রিড কিনে নিয়ে যেতে হতো, তাই না? এখন আসি আমাদের মেইন বাংলাদেশের ক্ষেত্রে পোটেনশিয়ালের কথা যদি চিন্তা করি, আমি কয়েকটা বললাম, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, জিওথার্মাল এনার্জি, টাইডাল এনার্জি, এইগুলোর কথা তো বলছি। এর ভিতরে বাংলাদেশের সবথেকে বেশি পোটেনশিয়াল ক্যান্ডিডেট হচ্ছে সোলার এনার্জি। বাংলাদেশে উইন্ডের পরিমাণ, উইন্ড এনার্জি যদি হারভেস্ট করতে হয়, উইন্ড মানে কি, তোমাকে ছোটবেলায় তুমি
ইয়ে ঘুরিয়েছো না, এটাকে কি বলে, খেজুরের পাতা দিয়ে কখনো পাখা তৈরি করেছো? জি স্যার। যে খেজুরের পাতা এবং কাঁটা দিয়ে এই পাখাটা তৈরি করতে হয়। কার্বন পাখা দিয়ে আমরা হ্যাঁ, বাতাস আসলে পরে পাখা ধরলে পরে, কাঁটা ধরলে পরে পাখাটা ঘুরতো, মানে উইন্ডের স্পিড থাকলে পাখাটা ঘুরবে। বাংলাদেশের বা ঢাকার পার্সপেক্টিভে চিন্তা করি, উইন্ডের স্পিড কেমন, মিটার পার সেকেন্ডে খুব কম। একটা মিনিমাম উইন্ড স্পিড থাকতে হবে, না হলে উইন্ড এনার্জিটা তুমি হারভেস্ট করতে পারবে না। এই কোন কোন এরিয়াতে ভালো সেই এরিয়াগুলো লোকেশন আমি ডিটেইল যখন উইন্ড এনার্জি হারভেস্ট করাবো তখন এই জিনিসগুলো আমি বলবো। ওকে, সো আমি প্রথমে আসি সোলার এনার্জি। সোলার এনার্জি কি? এটা হচ্ছে আমার পোটেনশিয়াল ক্যান্ডিডেট, কারণ সান তো অ্যাভেলেবেল সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় দিনের পরিমাণটা বেশ ভালোই, খারাপ না, ইউরোপের তুলনায় বেশ ভালো আমরা পোটেনশিয়াল, কারণ আমরা কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি বাস করি, আমাদের এখানে সূর্য সারাদিনে অনেক সময় থাকে। সো এখান থেকে আমি বলতে পারি বাংলাদেশটা হচ্ছে সোলার এনার্জির জন্য একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট। কিন্তু সোলার এনার্জির অসুবিধা আছে, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 1 মিটার স্কোয়ার জায়গাতে মাত্র 1000 ওয়াট বা 1 কিলোওয়াট পাওয়া যায়। সেই 1 কিলোওয়াটের আবার দেখা গেল 70% লস হয়ে যায়, কারণ আমার সিস্টেম নেই, অত এফিসিয়েন্ট সিস্টেম নেই যে 1000 ওয়াটই জেনারেট করতে পারে। সো 300 মেগাওয়াট জেনারেট, সরি 300 ওয়াট জেনারেট 1 মিটার স্কোয়ার জায়গায়। সো বেশি করে সোলার সিস্টেম বসাইলে পারে তোমার বাংলাদেশ দিকে পেতে হবে, ঝামেলা আছে। সো আমরা এখন বলি রুফটপ আমরা লাগাবো, রুফটপ, ঠিক আছে। সো সোলার এনার্জি হচ্ছে সান রে থেকে যে এনার্জিটা আসে সেটাকে আমি সোলার এনার্জি বলছি। এটা হচ্ছে আমার সান, এটা হচ্ছে আমার পৃথিবী, রেডিয়েশনের মাধ্যমে সান রে এর মাধ্যমে যে এনার্জিটা আসছে এটাই হচ্ছে আমার সোলার এনার্জি। আমি এই এনার্জিটাকে হারভেস্ট করার জন্য বা ব্যবহার করার জন্য বা এই এনার্জি থেকে অন্য এনার্জিকে, সোলার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করার জন্য আমি বিভিন্ন ধরনের টেকনোলজি ডেভেলপ করব, এবং আগামী কয়েকটা ক্লাস শুধু এই টেকনোলজিগুলো নিয়ে সম্পর্কে আমি কথা বলবো। কিভাবে সান থেকে যে রে বা এনার্জি আসছে সেই এনার্জি থেকে কিভাবে আমি ইলেকট্রিক্যাল এনার্জি বা অন্য যে কোনো এনার্জিতে কনভার্ট করতে পারি, ঠিক আছে। সো ফটোভোল্টিক সিস্টেম একটা হতে পারে যে আমি একটা সোলার সেল বানাবো, যেটা বানিয়েছি আমরা মোটামুটি, সোলার সেল তো এখন আছে। সোলার সেলের এফিসিয়েন্সি কত হতে পারে? 20-22, ম্যাক্সিমাম 25, যদি থিওরিটিক্যাল ধরি তো সেটা 30 পর্যন্ত হয়তো যেতে পারে, তার বেশি এখন আর পাওয়া যায় না। মানে 100 ওয়াট যদি কোথাও পড়ে সেখান থেকে তোমার সিস্টেম 30 ওয়াট মতো হারভেস্ট করতে পারে, আর 70 ওয়াট এই সিস্টেমটা হারভেস্ট করতে পারবে না। এর অনেক অনেক ধরনের লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলোতে আমরা যাব না, ইন ডিটেইলে সেই লিমিটেশনসগুলো করবো না। জাস্ট এতটুকু মনে রাখবা এর এফিসিয়েন্সি খুব বেশি ভালো না। ওকে, এর জন্য ইলেকট্রনিক্স জানতে হবে, তোমার সোলার সেলের ইলেকট্রনিক্স জানতে হবে। যদি ইলেকট্রনিক্স না জানা যায় তাহলে ওই জিনিসগুলো সম্পর্কে বোঝা যাবে না। আচ্ছা, আরেকটা হতে পারে সোলার পাওয়ার প্ল্যান্ট আমি তৈরি করতে পারি। সোলার পাওয়ার প্ল্যান্টের কথা আসছিল যেহেতু, সো যে সোলার ফটোভোল্টিক সিস্টেম, এটা হচ্ছে একটা সোলার ফটোভোল্টিক সিস্টেম, অনেকগুলো সেলকে সে একসাথে যুক্ত করতেছে। একটা হলেও চলে, তোমার বাসা বাড়িতে একটা আছে, আমার বাসা বাড়িতে একটা আছে, একটা হলেও চলে। যদি সিস্টেমটা একটু বড় করতে হয় তাহলে অনেকগুলো সোলার প্যানেলকে আমি ইন্টারকানেক্ট করে দিই সিরিজ এবং প্যারালাল, যাতে বেশি পরিমাণে পাওয়ার আমি জেনারেট করতে পারি। ওকে, এখন সোলার পাওয়ার প্ল্যান্টের কথা যখন আমি বলছি, সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য এরকমও সিস্টেম হতে পারে যে আমি আলাদা আলাদা করে একসাথে না করে আলাদা আলাদা করে তো তৈরি করতে পারি, যে এখানে একটা এখানে একটা, একটা ট্র্যাকিং সিস্টেমের মতো মনে হচ্ছে যে সূর্য যেদিকে যায় এগুলো সেদিকে ঘোরে। ওকে, সো এগুলো সবগুলো যখন ইন্টারকানেক্ট করি তখন সোলার পাওয়ার প্ল্যান্টের মতো সেটা কাজ করবে। অথবা আমি ডিরেক্টলি এটা দিয়ে করতে পারি, অথবা এরকম হতে পারে নিচে একটা শাইনি প্লেস আছে, অথবা এই চারপাশে দিয়ে অনেক গ্লাস আছে, চারপাশে দিয়ে অনেক গ্লাস থাকতে পারে। এই গ্লাসগুলোকে এই টাওয়ারের মাথায় যদি তাক করিয়ে দেই, ডিরেকশনটা যদি সেদিকে দিয়ে দেই, তাহলে যত রিফ্লেকশন আসবে এইখানে আসবে, তখন সেখানে হিউজ পরিমাণে হিট প্রোডাকশন হবে। সো লোহাটা গরম হয়ে যাবে। সো এই যে উপরে যে টার্মিনাল থাকবে সেখানে আমি ওয়াটার বা অন্য যে কোনো ধরনের লিকুইড রেখে দিব, সেই লিকুইডটা হিট অ্যাবজর্ব করবে, হিট অ্যাবজর্ব করে সেই হিটটা আমি কোনোভাবে যদি ট্রান্সফার করে নিয়ে যেতে পারি তাহলে সেখান থেকে কিন্তু এনার্জি প্রোডাকশন করা সম্ভব। সো ডিরেক্টলি আমি সোলার ফটোভোল্টিক সেল ইউজ করে করতে পারি, অথবা ইনডিরেক্টলি সোলার ফটোভোল্টিক সেল থেকে এখানে যদি একটা ফটোভোল্টিক সিস্টেম দাঁড় করিয়ে, মানে আয়না যেটা বলো,
আয়না যদি দাঁড় করি ওখানে একটা সিস্টেম রাখি, ওখানে পানিটাকে গরম করবো বা লিকুইডটাকে গরম করবো, সো ওইখানে হিটটাকে দিয়ে আমি যে কোনো কিছু এভাপোরেট করবো, গ্যাসে পরিণত করবো। নর্মালি ওইখানে যে হিটটা নিবে ও হিট এক্সচেঞ্জারের মাধ্যমে হিটটাকে এক্সচেঞ্জ করে দেয়। শুধু ডিরেক্ট পানি তো বারবার ওখানে দেওয়া সম্ভব না। সো আমি কি করবো, একটা সিস্টেম এখানে রেখেছি, এই সিস্টেমটাকে ঘুরাইয়ে এদিকে নিয়ে আসবে, এখানে একটা হিট এক্সচেঞ্জার থাকবে, এখান থেকে হিটটা এক্সচেঞ্জ করে দিয়ে এখানে পানি রাখবে। সো যখনই হিট এক্সচেঞ্জ করবে পানিটা গরম হয়ে এভাপোরেট হবে, বাষ্পে পরিণত হবে, বাষ্পের একটা প্রেশার থাকবে। সো এই একটু ডিটেইলে দেখাবো আমি যখন তৈরি করবো, স্লাইডে আসবে। সো এই বাষ্পটা যখন একটা পাইপের ভিতর দিয়ে যাবে, সেই পাইপে যদি আমি একটা টারবাইন রেখে দিই, সো সেখানে তো বাতাসের মতো ফ্লো করতেছে, টারবাইনটা ঘুরবে। এটাকে ইনডিরেক্টলি ব্যবহার করা হচ্ছে, ডিরেক্টলি সোলার এনার্জিকে ব্যবহার না করে একটু ঘোরায় ব্যবহার করা হচ্ছে। আর ডিরেক্টলি করলে যে আমার এখন হট ওয়াটার দরকার, সো সোলারের মাধ্যমে সূর্যের নিচে পানি রেখে দাও, গরম করে ফেললে সেটা ডিরেক্ট ইউজ হলো। সেটা ডিরেক্ট ইউজ, ডিরেক্ট এবং ইনডিরেক্টের পার্থক্য বুঝতেছো? যে ইনডিরেক্ট মানে হচ্ছে এনার্জিটাকে নিব, হিট এক্সচেঞ্জে ট্রান্সফার করে দিয়ে সেই ম্যাটেরিয়ালটাকে আবার জায়গায় নিয়ে আসবে। এখানে ডিরেক্টলি কিন্তু ইউজ হলো না, এখানে পানি দিয়ে আবার আলাদা করে নিয়ে নিচ্ছি হিটটাকে, সেটা ইনডিরেক্ট ইউজ। আর ডিরেক্ট যেটা রাখবো সেটা ইউজ করবো। পানি রেখেছি, পানি গরম হয়েছে, বাচ্চাকে স্নান করানোর দরকার, স্নান করাইতে হবে বাচ্চাকে। গ্রামে যেগুলো করে এখন ওই উনুনে দিয়ে কি দরকার আছে কাঠ কয়লা পুরানো, আমি সূর্যের আলোতে রেখে দিই, শীতের দিনে এই কাজগুলো করে, পানি গরম হয়ে যাবে, ডিরেক্ট ইউজ। অথবা সোলার ফটোভোল্টিক সিস্টেম দিয়ে আমি ডিরেক্ট ইউজ করতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি, তাই না? আচ্ছা, এ ধরনের সিস্টেম হতে পারে। অথবা একটা জিনিস খেয়াল করো, এখানে সোলার ডিশ সিস্টেম বসিয়ে থাকেন, মানে একটা রিফ্লেক্টর, এগুলোকে বলা হয় রিফ্লেক্টর, মানে সূর্যের আলোকে যে রিফ্লেক্ট করবে, শাইনি পার্ট। ওকে, সো এটাকে এমন ভাবে সেট করা হয়েছে যাতে এইখানটাতে সমস্ত রিফ্লেকশন গুলো জড়ো হয়। ওকে, যখনই রিফ্লেকশন গুলো জড়ো হবে, যে পাওয়ার প্ল্যান্টের কথা বললাম না একটু আগে, এখানে অনেক বেশি হিট প্রোডাকশন হবে। সো এখানে তুমি যাই রেখে দাও সেটা বার্ন হবে। তুমি যদি রান্না করতে চাও রান্না হয়ে যাবে, যদি তুমি ওয়াটারকে গরম করতে চাও ওয়াটার গরম হয়ে যাবে, যদি তুমি মাংস রান্না করতে চাও সেটাও রান্না হবে, কোনো সমস্যা নেই। সো সোলার ডিশ সিস্টেমও আমি ব্যবহার করতে পারি। আরও অনেক ধরনের সিস্টেম আছে, সেগুলো সম্পর্কে আমরা ডে বাই ডে আলাপ। কিন্তু কোর্সটা খুবই ইজি, একটু আমাদের চারপাশে চোখ কান খোলা রাখলে আমরা এই সিস্টেমগুলো সম্পর্কে একটু ধারণা পাবো। ওকে, সো আমি আশা করবো সবাই কোর্সটা একটু রিড থ্রু, শুধু পড়ে যাও, কি শিখলে পরে যাও, তোমার চারপাশে দেখতে পারবা যে রিনিউয়েবল এনার্জি সোর্সের অভাব নেই। এখন এই সোলার এনার্জি ইউজ করার বেনিফিটটা কি আসতেছে, সোলার এনার্জি ব্যবহার করার বেনিফিট কি আছে? প্রথম কথা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কথা নিয়ে আমরা চেঁচামেচি করি সবসময়, যে আমাদের পৃথিবী হিট আপ হচ্ছে, আমাদের পৃথিবী হিট হচ্ছে। হিট হলে কি সমস্যা হচ্ছে, আমাদের যে নর্দার্ন পার্টে যে নর্দার্ন হেমিস্ফিয়ারে যে আমার ইয়েগুলো আছে, বরফগুলো আছে, গ্লেশিয়ার বলা হয়, সেই গ্লেশিয়ারগুলো আস্তে আস্তে হিটের কারণে গলে যাচ্ছে। যখনই গলে যাচ্ছে তখন সি লেভেল রাইজ করতেছে। সি লেভেল যখন রাইজ করবে তোমার বসবাসযোগ্য জমির পরিমাণ এখন কমে যাবে, তোমার বসবাসযোগ্য জমির পরিমাণ কমে যাবে। খুলনা তো অলরেডি এই জিনিসগুলো ধরতেছে, লোক সেখান থেকে সরে আসতেছে। যেখানে আগে তার ভিটে বাড়ি ছিল সেখানে এখন আস্তে আস্তে সমুদ্রের পানি চলে আসতেছে, তার থেকে সেখানে থাকা সম্ভব না। সো এটা আমাদের জন্য অ্যালার্মিং, মানুষের জন্য অ্যালার্মিং সিচুয়েশন। সো যখনই আমরা নন রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে কোল, বিশেষ করে গ্যাস, বিশেষ করে অয়েল বার্ন করব, তার বাই প্রোডাক্ট রিয়াকশনের পরে গিয়ে সে বাই প্রোডাক্টের সার্ভে তার ভিতরে কার্বন ডাইঅক্সাইড থাকবে, যেটা হচ্ছে আমার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট। সে পৃথিবীর অ্যাটমসফিয়ারকে হিট করার জন্য যথেষ্ট পোটেনশিয়াল আছে তার, কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে বারবার খারাপ চোখে দেখারও কোনো সুযোগ নেই। এর কারণ আছে, তুমি একটা চিন্তা করো, পৃথিবীতে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ না থাকতো তাহলে তোমার কি অবস্থা হতো? ট্রু কিনা? তুমি এখানে বাঁচতে পারতে না, বা আমার পূর্বপুরুষরা পৃথিবীতে আসতে পারতো না, মানে পৃথিবীতে জীবনের চিহ্ন থাকতো না যদি কার্বন ডাইঅক্সাইড না থাকতো। কারণ পৃথিবীর যে অ্যাটমসফিয়ারটা উষ্ণ, এর কারণ শুধু কার্বন ডাইঅক্সাইড আসে বিধায়। সো এটা যদি লিমিটেড পরিমাণ থাকতো আমাদের কোনো সমস্যা ছিল না। লিমিটেড থাকলে হিটটা লিমিটেড থাকতো, সব কিছু ঠিকঠাক থাকতো। কিন্তু এখন আমরা এত বেশি পরিমাণে
কার্বন ডাই অক্সাইডের ব্যবহার করে ফেলতেছি, যার কারণে এক্সেস পরিমাণ হিট জেনারেট হচ্ছে, যেটা আমার প্রয়োজনের অধিক, সো গ্লেশিয়ারগুলো গলে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কারণ, যে কার্বন ডাই অক্সাইডের প্রোডাকশন হচ্ছে। সো এটাকে রোধ করা যাবে, যদি রিনিউয়েবল এনার্জি রিসোর্স আমি ইউজ করি তাহলে রোধ করা সম্ভব। কিন্তু রিনিউয়েবল এনার্জিতে সম্পূর্ণরূপে কার্বন ডাই অক্সাইড রোধ করে কথাটাও সত্য না, সব কিছু কিন্তু রেফারেন্স আছে। যেমন একটা সোলার সেল বানাইতে গেলে প্রোডাকশন করতে কার্বন ডাই অক্সাইডের খরচ হয়েছে না? অবশ্যই খরচ হয়েছে। আমি যদি বলি একটা সাইকেল হচ্ছে একটা রিনিউয়েবল এনার্জির যানবাহন, যেখানে কোনো এনার্জির খরচ নাই, কথা কি সত্য? না। সাইকেলটা বানাইতে গিয়ে আমার লোহাকে তো সুন্দর করে পিটাইতে হয়েছে, লোহাকে তো সুন্দর করে শেপ দিতে হয়েছে। তখন যে এনার্জি রিসোর্সটা আমি ইউজ করেছিলাম সেটা ছিল নন রিনিউয়েবল এনার্জি, তো সেখান থেকে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন হয়েছে না? কিন্তু ওই একবার প্রোডাকশন হয়ে যাওয়ার পরে সে আর কোনো ধরনের কার্বন ইমিশন করছে না। এই জন্য তাকে বলছি যে এটা লোয়ার ক্যাটাগরির পোটেনশিয়াল আছে যে কার্বন ইমিশন করার জন্য। আমি যদি ডিভাইড করি ওর হোল লাইফ দিয়ে, তাহলে কার্বন ইমিশন পরিমাণ খুব কম। এটা হচ্ছে জেনারেল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যে প্রতিদিন যে টনস অফ আমার কার্বন ডাই অক্সাইড জেনারেট করতেছে, ঠিক আছে? আরেকটা জিনিস আছে যে বিল্ডিং এ যদি আমি রিনিউয়েবল এনার্জি সিস্টেমটাকে ইনকর্পোরেট করি তাহলে এনভায়রনমেন্টের উপর তার ইমপ্যাক্টটা খুব কম থাকে, খুব বেশি এনভায়রনমেন্টের উপর ইমপ্যাক্ট থাকে না। যেমন আমাদের এই বিল্ডিংটা যদি একটা গ্রিন বিল্ডিং হতো, গ্রিন বিল্ডিং দিয়ে বোঝাতে যাচ্ছি আমি খুব বেশি ন্যাচারাল এনার্জিকে ইউজ করতে যাচ্ছি। সোজা কথা, যেমন আমি আলো কম লাগাবো, আমি সেই বিল্ডিংটাকে এমনভাবে ডিজাইন করবো যাতে বাইরের আলোটা ঘরের ভিতর বেশি আসে। হতে পারতো, তাহলে কিন্তু আলোটা আমার জ্বালাইতে হতো না। আলো যদি না জ্বালাইতাম পিছনে যে ভদ্রলোক আছে তাকে কাজ করতে হতো না, তাই না? এমন হতে পারে যে আমি বিল্ডিংটাকে এমনভাবে ডিজাইন করলাম 2 দিন বৃষ্টি নামলে নিচে এমন রিজার্ভ আছে যে 10 দিন চলে যায় পানি, আর ওই টেনে নেওয়ার জন্য মোটরটা চালাইতে হতো। এটা হচ্ছে গ্রিন বিল্ডিং এর কনসেপ্ট, যে আমার যখন হিটের প্রয়োজন সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করেছি যে গরমের দিনে আলোটা আসে না, কিন্তু সূর্য যখনই একটু দেবে যায় শীতের দিনে সুন্দর মতো লাইটটা আসে। তাহলে এখানে কিন্তু হিট নর্মালি কুলিং হচ্ছে, নর্মালি হিটিংও হচ্ছে। সো এই ধরনের সিস্টেম যদি আমি ইউজ করতে পারি, সেটাকে বলছে বিল্ডিং এ এটা মিনিমাম ইমপ্যাক্ট রাখবে সিস্টেমের উপরে বা এনভায়রনমেন্টের উপরে, এনভায়রনমেন্টে খুব বেশি ক্ষতি করবে না। ঠিক আছে? আচ্ছা, এর মেইন লিমিটেশন কি? সো আমি তো দেখলাম এর সুবিধাগুলো, এর আরো অনেক সুবিধা আছে, আমি চাইলে তুমি 100টা সুবিধা লিখতে পারো, আমি জাস্ট 2টা দিয়েছি তোমার উদাহরণের জন্য। এর অসুবিধা কি? এর অসুবিধা হচ্ছে তোমার এক্সিস্টিং যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এত বেশি ডেভেলপ না যেটা দিয়ে তুমি যা পৃথিবীতে আসছে সোলার এনার্জি তার সম্পূর্ণটা তুমি হারভেস্ট করতে পারবে। কারণ আমি বললাম যে সোলার সেলের এফিসিয়েন্সি মোটামুটি হবে 30%, ম্যাক্সিমাম যদি এক্সিস্টিং ধরি এখন 30%, আর 70% কোথায় গেল? আমার প্রতি মিটার স্কোয়ার জায়গাতে 1000 ওয়াট করে আসে সূর্য থেকে। আমাদের পৃথিবীতে প্রতি মিটার স্কোয়ার জায়গাতে 1000 ওয়াট করে আসে, তা সেখানে আমার সিস্টেমের এফিসিয়েন্সি 30%, তার মানে 1000 আসলেও আমি প্রোডাকশন করতে পারি 300। এটা একটা লিমিটেশন। আরেকটা লিমিটেশন হচ্ছে যে এই সোলার সিস্টেমগুলো নর্মালি অনেক বেশি জায়গা খেয়ে ফেলে, যেহেতু 1 মিটার স্কোয়ারে 1000 ওয়াটের থেকে বেশি তো পাবো না। কিন্তু যদি 1 মিটার স্কোয়ার জায়গাতে একটা জেনারেটর বসাইতে, সে নিশ্চিতভাবে কয়েক কিলোওয়াট জেনারেট করতে পারে, তাই না? সো এরিয়া টু এনার্জি জেনারেশন এই রেশিওটা কম, সো ল্যান্ডের পরিমাণ বেশি লাগবে। ল্যান্ডের পরিমাণ বেশি লাগলে ক্ষতি কি? ডেজার্টের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মরুভূমির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ যা কাল্টিভেটেবল ল্যান্ড, চাষযোগ্য জমির পরিমাণ কম, এখানে যদি তুমি সোলার সিস্টেম দাঁড় করিয়ে ফেলো সব জায়গায় দিয়ে, তুমি খাবে কি? এটাও একটা অসুবিধা। তো সব সুবিধা এবং অসুবিধা সব কিছু মাথায় রেখে সিস্টেমকে তোমাকে ডিজাইন করতে হবে। বুঝা গেল? জিনিসটা মজার আছে, একটু পড়াশোনা করলে মজার আছে। এরপরে আসি সোলার এনার্জি। আমি কিন্তু আজকে যে কয়টা সোর্স আছে সোর্স আমাকে বেসিক একটা আইডিয়া দিয়ে যাচ্ছে, যতগুলো আছে পরবর্তী দিনগুলোতে স্পেসিফিক ধরে ধরে পড়াবো। এরপর আসি উইন্ড এনার্জি। সো বাংলাদেশের ক্ষেত্রে বললাম উইন্ড এনার্জির পোটেনশিয়াল খুব বেশি ভালো না। বাংলাদেশে উইন্ড পাওয়ার প্ল্যান্ট কাজ করে খুব কম, আছে একটা ফেনী সোনাগাজীতে, মহেশখালী বা সোনার দিয়ে কি একটা নাম আছে,
সেখানে একটা আছে। সেখানে প্রোটোটাইপ হিসেবে, ডেমো হিসেবে কয়েকটা দাঁড় করানো হয়েছিল, কিন্তু এটা খুব বেশি ফ্রুটফুল কোনো আউটপুট দেয় না। যে পরিমাণ কস্ট হয় সেই কস্টের তুলনায় এনার্জি হারভেস্টের পরিমাণ কম থাকে। সো উইন্ড এনার্জিকে আমি চাইলে, আমার টেকনোলজি আছে, আমি উইন্ড এনার্জিকে হারভেস্ট করতে পারবো, কিন্তু উইন্ড এনার্জিকে হারভেস্ট করতে গেলে আমার বাতাসের গতি মিনিমাম 6 থেকে 8 মিটার পার সেকেন্ড এটা থাকতে হবে। 6 থেকে 8 মিটার পার সেকেন্ড এটা থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে সেটা দিয়ে আমি ফ্রুটফুল কোনো আউটপুট পাবো না। ওকে, বাংলাদেশের কয়েকটা পোটেনশিয়াল জায়গা হতে পারে কোস্টাল এরিয়াতে, মানে এটা সমুদ্রের আশেপাশের যে এরিয়া আছে সেই এরিয়াগুলোতে একটু থাকে, আর বাইরে খুব বেশি নেই। উইন্ডের জন্য সব থেকে পোটেনশিয়াল ক্যান্ডিডেট কারা কারা, তার একটা ম্যাপ আছে। সেই ম্যাপটা একটু দেখাই। এইটা না, এটা জিও থার্মাল, সরি, উইন্ডের কোনো ম্যাপ তাহলে হয়তো আইনি। আচ্ছা, উইন্ডের জন্য খুব ভালো এরিয়া হচ্ছে ইউরোপের এরিয়াগুলো। ওদের ল্যান্ডের অবস্থানটাই এমন যেখানে মোটামুটি বায়ু সারা বছরই পাওয়া যায়, যেটা বাংলাদেশে সবসময় পাওয়া যায় না। বাংলাদেশে সে নির্দিষ্ট, মানে বছরের নির্দিষ্ট কিছু সময়তে এই উইন্ড এনার্জিগুলো হারভেস্ট করা যায়, কিন্তু ইউরোপের ওই কান্ট্রিগুলোতে এই উইন্ড এনার্জির হারভেস্টের বেশ পসিবিলিটি আছে। তো সেই সমস্ত জায়গাতে উইন্ডের টেকনোলজি বেশ ভালোভাবে ডেভেলপ করা আছে। বড় বড় টারবাইন দেওয়া আছে, দেখে মনে হচ্ছে কত আস্তে ঘুরতেছে, কিন্তু মোটর অনেক জোরে। উইন্ড এনার্জি হারভেস্ট করতে গেলে নর্মালি আমার ইন্ডাকশন জেনারেটর ইউজ করা হয়। উইন্ড এনার্জি হারভেস্ট করার জন্য আমার কি ব্যবহার করে? ইন্ডাকশন জেনারেটর। একটা ইন্ডাকশন জেনারেটর নিব, ইন্ডাকশন জেনারেটরে যে শ্যাফট থাকবে শেফটে উইন্ডের পাখা লাগাই দেবো, এর মাঝে একটা গিয়ার বক্স থাকবে, সেটা আস্তে করলে যেন ওটা জোরে করতে পারে। ওকে, সো এখানে খুব বেশি ইউজ হবে আমার ইন্ডাকশন জেনারেটর। তারপরে কি আছে? উইন্ডের জন্য উইন্ড যে টারবাইন থাকবে, টারবাইন নর্মালি দুই ধরনের হবে। একটা ঘুরবে হচ্ছে হরিজেন্টালি, অর্থাৎ এরকম, আমি এভাবে রেখে দেবো খাড়া করে, এটা এইরকম করে ঘুরবে। আর একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা এরকম ঘুরবে, একটা হচ্ছে চারপাশে এরকম ঘুরবে। আমি দেখাবো এটা যখন পড়াবো, ভিডিও দেখাবো। সো দুই ধরনের আমি টারবাইন পেয়ে থাকি উইন্ড থেকে এনার্জি হারভেস্ট করার জন্য। একটা হচ্ছে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে হরিজেন্টাল। ভার্টিক্যাল, হরিজেন্টাল, এই দুই ধরনের পাখা পাওয়া যায়। এই পাখাগুলো নিয়ে পরে আলোচনা করব। অ্যারোডাইনামিক, অর্থাৎ অ্যারোপ্লেনে যে ধরনের পাখা ইউজ করে, এখানেও মোটামুটি সেই টাইপের পাখা ইউজ করা হয়। এরপর আসি রিনিউয়েবল এনার্জি সোর্স। হাইড্রো হতে পারে, অর্থাৎ পানি। পানিকে কি করি সেটা একটু পরে দেখাচ্ছি। মোটামুটি আমি যদি ইউএস এর কথা, এখানে ডেটা দেওয়া আছে, ইউএস এর 6% এনার্জি রিনিউয়েবল থেকে আসে। সেই 6%-এর 71% আসে হচ্ছে হাইড্রো থেকে। 6% হচ্ছে রিনিউয়েবল এনার্জি থেকে আসে। সেই টোটাল রিনিউয়েবল এনার্জির 71% এটা হচ্ছে হাইড্রো থেকে আসে। হাইড্রো পাওয়ার প্ল্যান্টগুলো খুব বেশি ফ্লারিশ করে আছে ব্রাজিলে। ব্রাজিলে অনেক বেশি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে। ওদের এনার্জি জেনারেশনটা হাইড্রো থেকে অনেক বেশি। পোটেনশিয়াল ক্যান্ডিডেট সেখানে আছে, রিভারগুলো সেখানে ড্যাম তৈরি করছে তারা। আমাদের দেশে তো ওই ধরনের ড্যাম নেই। আমরা এক তিস্তা ব্যারেজ তৈরি করতে গিয়ে আমাদের কত নাকানি চুবানি খেতে হচ্ছে, আমরা পারতেছি না, আমাদের টেকনোলজি তোরা ডেভেলপ করছে। বুঝতে পারলাম? সো ব্রাজিল, ইউএসএ, কানাডায় এদের হাইড্রো পাওয়ার নিয়ে যদি তুমি একটু অ্যানালাইসিস করো, বাংলাদেশের তুলনায় কয়েক হাজার গুণে বেশি, কয়েক হাজার গুণে বেশি। সো একটা ড্যাম তৈরি করব, ড্যাম দিয়ে আমি ওয়াটারের হাইটটাকে বাড়াবো। সো আমার এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি, হাইটের পোটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হবে। সেটাকে রিলিজ করে দিলে পোটেনশিয়াল যে এনার্জি থাকবে সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। সো কাইনেটিক এনার্জি দিয়ে আমি টারবাইন ঘুরাইতে পারি, সহজ সিম্পল হিসাবে। ওকে, এটা হচ্ছে একটা মোটামুটিভাবে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের একটা নকশা দেওয়া আছে, যে একটা ড্যাম তৈরি করব, ড্যাম তৈরি করে সেটা রিজার্ভার বলবো, পানি রিজার্ভ করে রাখবো। এখানে একটা গেট থাকবে, গেটটাকে কন্ট্রোল করবো। এখানে একটা পাইপ দেওয়া থাকবে, এখানে একটা জেনারেটর থাকবে। সো পানিটা যখন এই জেনারেটর দিয়ে যাবে, টারবাইনটা ঘুরবে, এখানে আমার ট্রান্সমিশন লাইন করা আছে, সেখান থেকে সুন্দর মতো চলে আসবে। আমি সিস্টেমটাকে সুন্দর করে ডিজাইন করব যাতে আমার রিজার্ভার শেষ না হয়ে যায়, যাতে রিজার্ভ শেষ হওয়ার আগেই আমি রিজার্ভার পূর্ণ হয়ে যায়। ড্যামের পানি কখনো পুরায় না, তাই না? পুরানোর আগেই সেটা আবার এসে জমে যাবে।
আর এদিক থেকে আউটফ্লো থাকবে, এই পানিটাকে বের হওয়ার জন্য একটা আউটফ্লো থাকবে, তো সেখান থেকে নদীতে পানি চলে যাবে ওর মতো করে। এরপরে আসি জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি মানে হচ্ছে পৃথিবীর ইন্টারনাল এনার্জি যেটা আছে পৃথিবীর কোরে বা পৃথিবীর ইনসাইডে লাভা আছে, মর্টেন লাভা, গলিত লাভা আছে, তো সেখানে প্রচুর হিট আছে। সো সেই হিটগুলো কিছু কিছু জায়গা আছে পৃথিবীর, বিশেষ কিছু জায়গা, আমি যদি এখানে বোঝার চেষ্টা করি পাবো, কিন্তু পাওয়ার আগে আমি শেষ, সেই পর্যন্ত যাইতেই পারবো। কিন্তু কিছু কিছু টেকটনিক প্লেট আছে যেখানে ফাটল আছে, সো সেখান থেকে অটোমেটিক সেই হিটটা উপরে জেনারেট হয়ে চলে আসে। আমি যদি সেই স্পেসিফিক জায়গাগুলোকে কাজে লাগাইতে পারি তাহলে এই জিওথার্মাল এনার্জি প্রোডাকশন সম্ভব। তার জন্য ওরা একটা নিচের ইনার কোরের কথাটা দেখাচ্ছে যে কিভাবে কোন জায়গায় এটা থাকে। ওরা বলছে যে ফায়ার অফ রিং, অর্থাৎ যেখানে এই ধরনের জিওথার্মাল এনার্জির প্রোডাকশন আমি করতে পারি, ঠিক আছে, সেই জায়গাটা ওরা দেখাচ্ছে অস্ট্রেলিয়ার এই দক্ষিণ সাইড থেকে এই এরিয়াটা দেখো, আর এশিয়ার এই পার্টটাতে খুব বেশি, সাউথ আফ্রিকার এই পার্টটাতে টেকটনিক প্লেটের যে ওঠানামা বা যেখানে জিওথার্মাল এনার্জি বাইরে চলে আসা, এই জিনিসটা খুব বেশি হয়। সো সেখানে সেই জিওথার্মাল এনার্জির প্রোডাকশনটা ভালো করা যায়। এর কনসেপ্টটা কি? এর কনসেপ্টটা হচ্ছে, দেখি কোথাও দেয়া আছে কিনা, এর কনসেপ্টটা কিছুই না, যেখানে এই ধরনের জিওথার্মাল এনার্জি পাওয়া যায় সেখানে আমি ড্রিল করব, সেখানে ছিদ্র করে ফেলবো, ছিদ্র করে কি করব, সেখান থেকে আমি পানি পুশ করব। পানি পুশ করলে পানিটা যখনই নিচে যাবে এভাপোরেট হয়ে যাবে, যখনই এভাপোরেট হবে ও তার এই এখানে তো পানি পুশ করতেছে, এখানে তো আসতে পারবে না, আমি আরেকটা উপায় দিয়ে ড্রিল করব। সো এখান দিয়ে যাবে গ্যাসটা ওই পানি দিয়ে উপরে উঠে আসবে, যখনই গ্যাস হয়ে এসে আসবে তার ভিতরে এনার্জি থাকবে, কারণ পানির তুলনায় গ্যাসের ভিতরে এনার্জির পরিমাণ বেশি আছে, তাই না? পানির তুলনায় গ্যাসের ভিতরে এনার্জির পরিমাণ বেশি আছে। সো আমি এখান থেকে পানি ঢুকালাম, নিচে গিয়ে যখন পাথরের সাথে সে ধাক্কা খাইছে, সে পাথর থেকে এনার্জি নিয়ে সে এভাপোরেট হয়েছে, এভাপোরেট হয়ে এই পাশ দিয়ে বের হয়ে আসছে। এখন এখানে যদি একটা টারবাইন আমি রেখে দিতে পারি তাহলে টারবাইনটা অবশ্যই ঘুরবে, টারবাইন যদি ঘুরে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে আমি ইলেকট্রিসিটি পাবো। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। একদম ইজি না? একদম সোজা। জিওথার্মাল এনার্জির এটা রিনিউয়েবল বলা হচ্ছে কেন? যে পৃথিবী যতদিন আছে পৃথিবীর ইনার কোরের হিট কখনো শেষ হয়ে যাবে না। একটা জিনিস মাথায় রাখো, পৃথিবীর ইনার কোরের হিট যদি শেষ হয়ে যায় তাহলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আর থাকবে না। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে, বাইরে থেকে কসমিক রে এসে আমাদেরকে শেষ করে দিবে, পৃথিবীতে আর মানুষ তখন বাস করতে পারবে না। পৃথিবীতে একটা শূন্যে ভেসে আছে, এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ছড়ায় আছে, কারণ ভিতরে যে মল্টেন আছে বা আয়নের কোর আছে, সেই কোরটা সবসময় মুভ করে, মুভমেন্টের ভিতরে থাকে, সেটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে, অল টাইম ইলেকট্রনের স্পিন আছে ভিতরের দিকে, তো সেটা খুবই শক্তিশালী। সো বাইরে থেকে যখন কসমিক রে বা পৃথিবীর বাইরে থেকে যখন কোনো রে আসে, যেটা আমার হিট করলে আমি এখনই মারা যেতে পারি, আমার এখনই ক্যান্সার হয়ে যেতে পারে, সেইগুলো থেকে ওইগুলো আমার চার্জ পার্টিকেল আমাকে রক্ষা করতেছে। ও যখন থাকবে না তখন আমরাও থাকবো। সো পৃথিবী যতদিন আছে জিওথার্মাল এনার্জি ততদিন থাকবে, এই জন্য এটাকে আমি রিনিউয়েবল এনার্জি বলতেছি, বারবার আমি এটাকে হারভেস্ট করতে পারবো। এই জিওথার্মাল এনার্জি আমি ডিরেক্ট ইউজ করতে পারি, ইনডিরেক্টও ইউজ করতে পারি। সো ডিরেক্ট ইউজ করে সিস্টেমকে আমি হিটিং এর কাজে ডিরেক্ট ইউজ করতে পারি। যে আমার বাসা বাড়িতে বিশেষ করে শীত প্রধান দেশে শীত তো খুব পড়ে, বাসাকে গরম রাখতে হবে, সেক্ষেত্রে যদি পানিটাকে ঢোকায় হিট স্টিমটাকে ঘরের ভিতরে ঢুকানো যায়, ঘরটা গরম থাকবে, এটা ডিরেক্ট ইউজ, এটা হচ্ছে ডিরেক্ট ইউজ। আর যদি ইলেকট্রিসিটি জেনারেট করতে চাই তাহলে ওই যে গ্যাসটা আসলো ওখানে টারবাইন লাগাবে, এটা ইনডিরেক্ট ইউজ। ইলেকট্রিসিটি যে জেনারেশন এটা ইনডিরেক্ট ইউজ, ওকে। আর ওখান থেকে যদি ডিরেক্ট ইউজ করি তাহলে রুমটাকে গরম করার জন্য যেটা করবো সেটা ডিরেক্ট ইউজ, ওকে। জিওথার্মাল এনার্জির কয়েকটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারি, কয়েকটা ভাগ আছে এখানে, ভাগগুলো বলা আছে ড্রাই স্টিম, ফ্লাশ স্টিম, বাইনারি পাওয়ার প্ল্যান্ট। এগুলো নিয়ে এখন একটু বোঝার দরকার নেই, জাস্ট আমি ভাগ দিয়ে দিয়েছি।
যে জিওথার্মাল যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে তার টারবাইনের উপর ভিত্তি করে বা স্টিমের ভিতর ময়েশ্চারের কন্টেন্টের উপর ভিত্তি করে এটাকে কয়েক ধরনের ভাগ করা যায়, সেই ভাগটা কথা জাস্ট এখানে বলে দিয়েছি। এরপরে লাস্টের পার্ট আসি বায়োমাস। বায়োম্যাস, বায়োম্যাস শব্দটাকে যদি আমি ভাগ করে ফেলি, আমার এর ভিতরে দুইটা পার্ট, লিভিং ম্যাস। বায়ো মানে হচ্ছে এই পৃথিবীতে যে জীবিত অর্গানগুলো আছে সেইগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো হচ্ছে বায়ো। এটা আমাদের ল্যাটিন শব্দ থেকে এসেছে। ওকে, সো বায়োম্যাস পৃথিবীতে যে লিভিং অর্গানগুলো আছে সেই অর্গান থেকে আমি কোনোভাবে এনার্জি হারভেস্ট করতে পারি কিনা তার কনসেপ্টটা এই বায়োগ্যাসে আলোচনা করা হয়। আমরা বায়োগ্যাসের নাম করেছি, বায়োগ্যাসটা কিভাবে প্রোডাকশন করা হয়, গরুকে ঘাস খাওয়ানো হয় বা মুরগিকে ফিড খাওয়ানো হয় সাপোজ। সো গরুকে ঘাস খাওয়াইলে গরু কী করে, ঘাসটা ডাইজেস্ট করে ডাং তৈরি করে। সেই ডাংকে যদি আমি কোনোভাবে অনেক ডাংকে এক জায়গায় জড়ো করে অ্যানারোবিক চেম্বারের ভিতরে রাখি উইদাউট অক্সিজেন, যদি আমি গ্যাস প্রোডাকশন করতে পারি, সেটা দিয়ে আমি এনার্জি জেনারেট করি। ওকে, অথবা আমি কাঠ দিয়ে যে লাকড়ি দিয়ে যে চুলা জ্বালাচ্ছি, এটাও বায়োমাস, এটাও বায়োমাস। কারণ লিভিং এলিমেন্ট তো ছিল, শুকাই গেছে, খালি ওইটার ভিতর থেকে এখন আমার পানির পরিমাণ কমে গেছে। শুকাই গেছে মানে কি, পানির পরিমাণ কমে গেছে, সেটা জ্বালাচ্ছি, সেটাও একটা বায়োমাসের উদাহরণ হতে পারে। অথবা কাউ ডাং না চিন্তা করে যদি আমি গাছের লতা পাতাকে পচাই ফেলি, সেখানেও গ্যাস তৈরি করতে পারি। এই সিস্টেমগুলো যেখানে আলোচনা করা হবে সেই সিস্টেমটা হচ্ছে বায়োমাস এনার্জি সিস্টেম। এই সিস্টেমটা সম্পর্কে আমরা আলোচনা করব, কিভাবে বায়োমাস এনার্জি সিস্টেম দাঁড় করানো যায়। চাইলে আমি আমার এই ঘরের ভিতরে একটা বায়োমাস এনার্জি সিস্টেম দাঁড় করাইতে পারি, কোনো ব্যাপারই না। এখন ওই তার জন্য আমাকে যে একটা চেম্বার তৈরি করতে হবে ইট পাথর দিয়ে, নট নেসেসারি। আমি এখন এমন ধরনের প্লাস্টিক পাওয়া যায় যে প্লাস্টিক দিয়ে আমি ওই ধরনের হিট চেম্বার তৈরি করতে পারি। বায়োমাসের আরেকটা উদাহরণ হতে পারে ল্যান্ডফিল। ল্যান্ডফিল মানে কি? আমাদের ভাগার বা যেখানে ময়লা রাখা হয় সেগুলো ল্যান্ডফিল করে। ওকে, সো আমাদের ঢাকা শহরে যে ময়লাগুলোকে আমরা কালেক্ট করি, এই লিভিং অর্গান একটা কলার খোসা খেয়ে ফেলে দিয়েছি, অথবা কিছু ভাত নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি, এগুলো লিভিং অর্গান না? ছিল তো এক সময়, জীবিত তো ছিল, এখন এগুলো তো আমরা ব্যবহার করতেছি। এখন বাংলাদেশে বজ্র বিদ্যুৎ কেন্দ্র এটা তৈরি হচ্ছে কোথায়? এটা কিন্তু বায়োমাসের এনার্জি হারভেস্টেশনের একটা সিস্টেম। এটা চায়নার মাধ্যমে করা হচ্ছে। এটা আমাদের হচ্ছে গাবতলির ওই পাশে, ওটাকে বলা হয় হচ্ছে নতুন বাজারের ওই লাইনে, ওখানে একটা ল্যান্ডফিল আছে। ওইখানে এই সিস্টেমটা একটা টোটাল সিস্টেম দাঁড় করানো হয়ে গেছে। আশা করা হচ্ছে 2028 সালের ভিতরেই সিস্টেমটা ওয়ার্ক করবে। বাংলাদেশের ঢাকা শহরে যত গার্বেজ আছে, যত ময়লা আছে, সব ময়লাকে ওখানে নিয়ে দিয়ে দিব। ওরা অ্যানারোবিক চেম্বারে সেটাকে করবে, করে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করবে। তাহলে বুঝতেছো কতটা মানে ভাস্ট হয়ে তারা চিন্তা করতেছে। তোমাদের পরবর্তী ক্লাস এখানেই না, সাতটা এখন আসে। তাহলে বাংলাদেশে কিন্তু বজ্র বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। এই বজ্র কিন্তু সেই বজ্র না। বজ্র বিদ্যুৎ কেন্দ্র বলতে কি বোঝায়? থান্ডার্স না, কিন্তু এটা হচ্ছে ময়লা বজ্র বিদ্যুৎ কেন্দ্র। সো এইটা কিন্তু বায়োমাসের এনার্জি সিস্টেমের একটা উদাহরণ হতে পারে। বাংলাদেশে যার ইমপ্লিমেন্টেশন অনেক জায়গাতেই পাওয়া যায়। ইভেন যে গ্যাসটা হয় সেই গ্যাসটাও বিক্রি করা যায়, অনেকেই করে। যারা বিশেষ করে পোলট্রির খামার করে ওরা এইগুলো করে। অনেক সময় অনেক নিউজে তুমি দেখতে পাবে যে পোলট্রির খামার করে মানে সচ্ছল হয়ে গেছে, তারা পিছনে ফিরে তাকাতে হচ্ছে না। বিটিভির সংবাদ সে এক, তাই না? সেগুলো করা সম্ভব। তোমার বাসা বাড়িতে যদি 5টা গরু থাকে, কোনো কারণে তুমি এখন ফার্মিং এর তোমার ইচ্ছা হয়েছে যে তুমি কাউ দিয়ে একটা ফার্ম করবে, গরুর একটা ফার্ম করবে, তোমার 10টা গরু আছে, এখন গোবর তো ফেলাই দিতে হয়। কি করবো আমি? গোবরটাকে বায়োমাসের সিস্টেমে ঢোকানোর পরে সেটা একদম ডাইজেস্ট হয়ে গেলে তার এনার্জি তো আরও কিছু থাকে, সেটাকে করে ফেলে দেবো, সেটাকে জৈব সার হিসেবে ইউজ করবো। সো জৈব সারের টাকাও পাবো, সেটা বিক্রি করতে পারবো জৈব সারের, আর এখানে এনার্জি জেনারেশন করে সেখান থেকে এনার্জি আমি সিস্টেমটাকে দাঁড় করাই। মানে আমি যদি চাই, ট্রুলি আমি যদি চাই, আমার কাছে এক্সিস্টিং সিস্টেম আছে, আমি যেটা দিয়ে সেটা দাঁড় করাইতে পারি।
কিন্তু মানুষ সেটা চায় না, কারণ এই সিস্টেমটা দাঁড় করাই দিলে যে হ্যাসেল, সেই হ্যাসেলটা সে নিতে চায় না। একবার দাঁড় করাই দিলে হ্যাসেল নেই। প্রতিদিন গোবর দাও, ওয়াটার এবং ডাঙের রেশিও অনুযায়ী পানিতে গোলায় নিচে ছেড়ে দাও, কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। কারণ গরুর গোবর তোমাকে ফেলেই দিতে হতো। তুমি ফার্মিং করতেছো, গরুরে ঘাস খাওয়াচ্ছ, ঠিক আছে, সে গোবরটা এখন কি করবা, কোথাও না কোথাও তুমি ডাম্প করবাই। সো তার তুলনায় তুমি একটা সিস্টেম দাঁড় করাও। গরুর তো মিল্ক বেচে তো তুমি একটা পাচ্ছই, অথবা গরু বেচেও পাবে, আবার এখান থেকে গরু ডাং বেচেও তুমি পাবে। এই হচ্ছে একটা টোটাল সিস্টেমকে ইফিশিয়েন্ট ওয়েতে ইউজ করার একটা পন্থা। আমার এক্সিস্টিং যা আছে সেটা দিয়ে আরো কত ভালোভাবে আমার সিস্টেমটাকে আমি চালাইতে পারি। সো আগামী 5 থেকে 6টা ক্লাস আমি শুধুমাত্র সোলার এনার্জি সিস্টেম নিয়ে আলোচনা করব, শুধুমাত্র সোলার এনার্জি সিস্টেম, যেখানে কিভাবে সোলার এনার্জিকে ডিফারেন্ট ওয়েতে আমি হারভেস্ট করতে পারি। সেটা হতে পারে ইলেকট্রিক্যাল এনার্জিকে হারভেস্ট করা, সেটা হতে পারে ডিরেক্ট এনার্জিকে হারভেস্ট করা। ওকে, সো নিয়মিত ক্লাসে আসবা। কোর্সটা খুবই সোজা, এটা থিওরিটিক্যাল কোর্স, বাট একটু বুঝতে হবে। একটু বুঝতে পারলেই আর কোনো সমস্যা নেই, মনে মুখস্থ করার কোনো কিছু নেই। তুমি যা জানো তাই আছে, ট্রু না? তুমি এখানে মোটামুটি সবই জানো, সেটাকে শুধু একটু গুছায় মাথায় সেট করতে হবে, ঠিক আছে? সো প্রথম ক্লাসের আরো যতটুকু চেয়েছিলাম ততটুকু শেষ করে ফেলেছি। এখানে বায়োমাসের ভিতরে একটা আছে বায়োফুয়েল। আমি চাইলে কোনো না কোনো ভাবে, মনে করো পাতা পচিয়ে বায়োডিজেল তৈরি করা যায়, সিস্টেম আছে। মনে করো একটা গাছের পাতা, সেটাকে আমি অ্যানারোবিক চেম্বারে কোনো কারণে রাখছিলাম, ওইভাবে চুলাই মত তৈরি করে, বা অনেক পচা ভাত রাখলাম, সেই পচা ভাত থেকে তো একদম চুলাই মত তৈরি হয়, সেখান থেকে ডিজেল তৈরি করা সম্ভব। প্লাস্টিক পুরাই ডিজেল তৈরি, বায়োডিজেল, বুঝতে পারলাম? কিন্তু সেটাকে যে আমি প্লাস্টিককে যে আমি রিনিউয়েবল বলবো, নট নেসেসারিলি। আমার টার্গেট থাকবে কিভাবে রিনিউয়েবল এনার্জি সোর্সকে আমি বেশি ইউজ করতে পারি। প্লাস্টিক নন রিনিউয়েবল এনার্জি, এটাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? সো বায়োডিজেলের ভিতরে, বায়োফুয়েলের ভিতরে বায়োডিজেল হতে পারে, ইথানল হতে পারে। এগুলো যদি ডিরেক্টলি আমি জেনারেট করতে পারি, তো ডিজেল দিয়ে আমি অবশ্যই একটা ডিজেল ইঞ্জিনকে চালাইতে পারবো, ইথানল দিয়ে আমি গ্যাস ইঞ্জিনকে চালাইতে পারবো। সব সিস্টেম কিন্তু দাঁড় করানো আছে। আমার কাজ হচ্ছে এই রিনিউয়েবল এনার্জি কোর্সে এই সমস্ত সিস্টেম সম্পর্কে তোমাদের অবগত করা। বোঝাইতে পারলাম কোর্সটার উদ্দেশ্য? কোর্সটা খুবই মজাদার হবে, জাস্ট একটু করতে হবে, করতে পারলে ঠিক আছে। A+ বা গ্রেড নিয়ে কখনো চিন্তা করবে না, জানার চেষ্টা করি, শুধু একটু জানো, তাহলে দেখবা যে ওই যে 2 পেয়েছে তার থেকে তোমার পার্থক্য অনেক বেশি। ডিরেক্ট মুখস্থ করে কোনো লাভ হবে না।